যখন বুঝলাম প্রেমের পথে হবে না তখন সিদ্ধান্ত নিলাম এর চেয়েও সহজ পথ আছে, ঘটকের মাধ্যমে বিয়ে করতে হবে আপনাকে। নীলা একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ভালো করেছেন। আসলে আমারও তখন মাঝে মাঝে আপনার কথা শুনে প্রেম করতে ইচ্ছে হতো। আপনি এত মধুর কথা বলতেন আর খুব ভালোও ছিলেন। আপনি আমাকে এত ভালোবাসতেন, খুব অনুতপ্ত ছিলাম। সারা জীবনই একটা অপরাধবোধ কাজ করত। যাক বাঁচা গেল, যতটুকু ভালোবাসা দিয়েছেন ততটুকু ফিরিয়ে দেবার পথ হয়ে গেল। নীলা বলল, আসলে আমি তোমাকে না পেলে বাঁচতাম না। তাই এই পথের আশ্রয় নিয়েছিলাম। নীলা বলল, আমারও এখন মনে হচ্ছে তুমি আমার জীবনসাথী না হলে আমিও বাঁচতাম না। নীলার ঠোঁটে একটা চুমু খেয়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, যে ভালোবাসা এতদিন পাইনি তা আজ আদায় করে নেব। নীলয়ের বুকের মধ্যে মুখ ডুবিয়ে বলল, এতদিন যত কষ্ট দিয়েছি আজ একদিনেই তোমাকে তার 1000 গুণ ভালোবাসা দিতে চাই। এরপর ওরা মধুর এক ভালোবাসার জগতে চলে গেল। 1000 বছর ওরা সেখানে থাকতে চায়। আজ বাসর রাতের ভালোবাসার মাধ্যমে সেই জগতের শুরু। আমি বিছানায় বসে আছি, আর আমার স্বামী বাইরে। আমার ননদ, দেবর, খালাতো, মামাতো দেবররা আর ওর বন্ধুরা ওকে ভেতরে আসতে দিচ্ছিল না। আমার ইচ্ছা করছিল ওদের সাথে আন্দোলনে যোগ দিয়ে জোর গলায় বলি, দাবিকৃত টাকা না দিলে ভেতরে আসা নিষিদ্ধ। কিন্তু আমি নিজের মনকে শক্ত করে বিছানায় বসেছিলাম। একটু পরে সে ভেতরে আসল। সবাই রুম থেকে চলে যাওয়ার পর আমার ভাবি রুমে এসে ওকে বাইরে যেতে বলল। কানে কানে আমাকে অনেক কিছুই শিখিয়ে দিয়ে চলে গেলেন। তারপর তিনি এসে দরজা বন্ধ করলেন। বাতি নিভিয়ে নীল রং ড্রিম লাইট জ্বালালেন। একটু আগেও আমার লজ্জা লাগছিল না, কিন্তু ভাবি বলছে লজ্জা না লাগলেও চেহারায় জোর করে হলেও লজ্জাভাব রাখতে, অথচ উনি আসার সাথে সাথেই আপনি আমি লজ্জা পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল উনি আমার ঘোমটা উঠাতে চাচ্ছিলেন, যদিও আমার ঘোমটা উঠানোর মতো অত বড় ছিল না, তবুও আমি বড় করে ঘোমটা টেনে দিলাম। আমি টিভিতে দেখেছি এই সিনটা অনেক ইন্টারেস্টিং। তারপর তিনি আমার কাছে আসলেন, আমার বুক ধুকপুক শুরু করে দিল। পেছনে সরে যেতে ইচ্ছে করছিল কিন্তু পারছিলাম না, মনে হচ্ছে কিছু একটা আমাকে সেখানে আটকে রেখেছ। আস্তে আস্তে ঘোমটা উঠালেন, আমার লজ্জা লাগছিল তাই নিচের দিকে তাকিয়েছিলাম। উনি বললেন, খুব সুন্দর লাগছে। মাশাল্লাহ বলেন, হঠাৎ করেই সব লজ্জা দূর হয়ে গেল। মাশাল্লাহ, আসলেই সুন্দর তুমি। জি ধন্যবাদ, আসলে মেকআপ করছি তো তাই। শুনুন, ভাবি বলছে আমাকে আর আপনাকে নামায় পড়তে। এখন আমার আঁচলের উপর বসে আপনাকে নামায় পড়তে হবে। জানতাম না তো, কিছু না জেনেই বাসর ঘরে চলে আসছেন। এটা নিয়ম, মানতে হয়। এরপর আমরা নামায় পড়লাম। আমাকে প্রতিবার ব্যবহার করার আগে নামাজ পড়াত। ইরাকের এই অংশে ইয়াজিদি সম্প্রদায়ের প্রচুর মানুষ থাকতেন। জঙ্গিরা এসেই গ্রামের পর গ্রাম উজাট করে দেয়। খুন, শারীরিক নির্যাতন, লুটপাট তো চলেই, সেই সঙ্গে ইয়াজিদি মহিলা, তরুণী, কিশোরীদের তুলে নিয়ে যেতে শুরু করে চলে সহবাস কর্মী বানানোর জন্য। মুরাদ জানান, তার এই বই প্রকাশ করার একমাত্র লক্ষ্য, গোটা বিশ্ব জানুক কিভাবে ইয়াজিদি নারীদের উপর অত্যাচার চালায় আইএস। উত্তর ইরাকের ছোট্ট গ্রাম কোচোতে পরিবারের সঙ্গেই থাকতেন মুরাদ। তিনি তখন পড়াশোনা করছেন। গ্রামের প্রতিটি পরিবারই খুব গরিব। কিন্তু দারিদ্র্য কখনো সেই গ্রামের খুশি ছিনিয়ে নিতে পারেনি। সব ঠিকঠাকই চলছিল। 2014 গ্রামে জঙ্গিরা এল। বয়স্ক, শিশুসহ সকলকে গ্রামেরই একটা স্কুলে ঢুকিয়ে দিল তারা। নারীদের থেকে পুরুষদের আলাদা করে দেওয়া হল। তাদের রাখা হল স্কুলের বাইরে। তারপর কিছুক্ষণের মধ্যেই ঝাঁকে ঝাঁকে গুলির আওয়াজ, আর সেই শব্দকে ছাপিয়ে মানুষের আর্তনাদ। সেদিন মুরাদের 6 ভাইকেও গুলি করে মেরেছিল জঙ্গিরা। এরপর মুরাদ ও গ্রামের অন্য নারীদের একটা বাসে করে নিয়ে যাওয়া হয় মসুলে। বাসে যেতে যেতেই চলে শারীরিক নির্যাতন। মসুলে নিয়ে গিয়ে অল্পবয়সী মেয়েদের সহবাস কর্মী হিসাবে বিক্রির ব্যবস্থা করা হয়। মুরাদের দাবি, একজন তার পেটে সিগারেটের ছ্যাঁকা দেয়। সেই ব্যক্তিই তাকে কিনে নেয়। অনেক ইয়াজিদি নারী সম্ভ্রম বাঁচাতে আত্মহত্যা করেন। মুরাদ বলেন, নরক থেকে পালানোর চেষ্টা করেছিলাম। কিন্তু ধরা পড়েছিলাম। ধরা পড়তেই চলে যৌথ নির্যাতন। ভেঙে পড়িনি। আমার মতোই হাজারো নারী জঙ্গিদের কবজায় ছিল, এটাই আমাকে সাহস জুগিয়েছিল। নিজেকে সান্ত্বনা দিয়ে বলতে থাকলাম, একদিন মুক্ত হবেই। সেই সুযোগও এসে গেল একদিন। এক জঙ্গি দরজা না আটকেই বেরিয়ে গিয়েছিল। জঙ্গি চলে যেতেই সোজা দৌড়। আর পিছনে ফিরে তাকাননি। ধরা পড়লেই মৃত্যু নিশ্চিত জেনেও সাহসে ভর করে বেরিয়ে পড়েছিলাম। অন্ধকার রাস্তা ধরে বহুক্ষণ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা বাড়িতে গিয়ে আশ্রয় চান।
সেই পরিবারই তাকে মসুল থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। পরে 2015 জার্মানির শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেন তিনি। মুরাদ বলেন, মসুলে 20 লাখ মানুষের বাস। 2000 মেয়েকে আটকে রেখেছিল জঙ্গিরা। মসুলের বাসিন্দারা কেউ এগিয়ে আসেনি তাদের উদ্ধারে। যারা এগিয়ে এসেছিলেন তারা হাজার হাজার ডলার দাবি করছিলেন। বন্দী থাকাকালীন ইউরোপ, সৌদি আরব, তিউনিশিয়া থেকে একের পর এক ধর্ষণের লক্ষ্য নিয়ে মুসলমান জঙ্গিরা আসত আর নিত্যদিন শারীরিক নির্যাতন করত তাকে। শারীরিক নির্যাতনের আগে অজু করিয়ে নামাজ পড়িয়ে নেওয়া হতো। তার মতো অনেক ইয়াজিদি নারী এখনও আইএস জঙ্গিদের কবলে। মুরাদ বলেন, জানি কি দুর্বিষহ দিন কাটাচ্ছেন তারা। নিজের অভিজ্ঞতা থেকেই আজ সেই সব মেয়েদের কাহিনী তুলে ধরছি। মুরাদ মেকআপ আর্টিস্ট হতে চান। আবার নতুন করে জীবন শুরু করতে চান তিনি।